তারেক ভাই, এটা আপনার লাইভ শোনা যে আপনি এরকম কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন? রাজনৈতিক শিষ্টাচার, শুনেন, রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে, এটা একটু শিখতে হবে। জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলার টাকা নিয়ে খাচ্ছে, জুলাইয়ের টাকা নিয়ে খাচ্ছে। এরা আমাদের খাচ্ছে ভাই? আপনারা খাচ্ছেন। আপনারা কারা? আপনারা এনসিপি। আপনি তো একটু জাস্ট নাম বলে দেন, আপনারা খাচ্ছেন। এনসিপি আপনারা খাচ্ছেন, আপনি খাচ্ছেন। আপনি প্রমাণ দেন সেটা। হ্যাঁ দিচ্ছি, এই যে প্রমাণ দিচ্ছি। বলেন সেটা কি? এই যে আপনার হলো কালের কণ্ঠে নিউজ হয়েছে নাকি আনোয়ার টিভি? হ্যাঁ না, কালের কণ্ঠে কেন? আপনারা সবাই আনোয়ার টিভি মনে করেন। বানের সময় সামনে থেকে আমাদের দলের অনেক নেতারাই ফাইট করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা যারা আছেন তারাও ছিলেন অবশ্যই। কিন্তু বর্তমানে যেসব নোংরামিগুলো হচ্ছে বা আসলে নেগেটিভলি পোট্রে করা যায়, সেগুলো আমি মনে করি মানে বা বহিরাগত যেসব দলগুলো আছে তাদেরই দায়ভার বেশি। এর মধ্যে আমি মনে করি যে আমার পাশে যিনি বসে আছেন উনিও বড় অংশে দায়ী। কারণ উনি বসে বসে মানে যেরকম হেসে হেসে মিথ্যাচার করেন, সেটা আসলেই আমারও অবাক লাগে যে ভাই এই ঘটনাটা আসলে সত্যতাটা কতটুকু। একটু আগে তিনি যা যা বলছিলেন, মানে তার মধ্যে অধিকাংশ তথ্যই মিথ্যা, অধিকাংশ তথ্যই আসলে বিভ্রান্তকর। এবং ওনার এই কনফিডেন্টলি যে মিথ্যা বলার একটা অভ্যাস, এটা শুরু থেকেই ছিল। উনি যখন গণ অধিকার করতেন, উনি গণ অধিকার ভাঙারও একজন কারিগর এবং তার শুধুমাত্র ব্যক্তি আকাঙ্ক্ষা, ব্যক্তি ইচ্ছা, এগুলোর জন্য দলটি সে সময় ভেঙেছিল। এবং বর্তমানেও একটি বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের থেকে তিনি একটা আশা পেয়েছেন যে তাকে একটা আসন হয়তো বা ওনারা দিবেন। তো সেই আশার পরিপ্রেক্ষিতে সারাদিন বসে উনি এনসিপির দুর্নাম গায়, গুণগান গায়, তারপরে উপদেষ্টা যারা আছেন এদের গুণগান গায়। কিন্তু বিএনপির আশ্বাস পেলে এনসিপির দুর্নাম গাইতে হবে কেন? এটাই তাকে কাজ এটাই দিয়ে দেওয়া হয়েছে যে তারেক তুমি বসে বসে সারাদিন এই আক্তার কি করলো, নাসির কি করলো, নাহিদ কি করলো, এগুলা গুণগান গাও। সে যেগুলো বললো সেটা কোনটাই প্রমাণিত আছে? এই যে দুর্নীতির কথা বললো, এত কোটি টাকার দুর্নীতি, অত কোটি টাকার দুর্নীতি, কোনটা প্রমাণিত আছে একটু বলতে বলেন তো। তারপরে আমাদেরকে বললো যে আমাদের দল নাকি, আচ্ছা আচ্ছা আমি তো ভাই আপনার কথা বলার সময় আমি কথা বলিনি। আপনি কাইন্ডলি সালাউদ্দিন তানভীরকে আপনারা আপনি কাইন্ডলি একটু পরে বলেন। আপনি যে বললেন কোনটা প্রমাণিত, এই একটাতে বলেন আপনারা শুধু। কি গাজী সালাউদ্দিন তানভীর কি জানেন? তাকে আপনারা দল থেকে বাহিরে রাখছেন কেন? তার ব্যাপারে এরকম অভিযোগ এসছে, সেই জন্য তাকে বাইরে রাখা হয়েছে। কিন্তু বলেন একটা প্রমাণ দেন, আমি তো একটাই আপনাকে দিলাম। না না, কিন্তু গাজী সালাউদ্দিন তানভীরের ব্যাপারে কোন প্রমাণ কি হয়েছে? আপনারা বের করে রাখলেন। দুদক এটা কি আমাদের দায়িত্ব নাকি দলের দায়িত্ব? দলে তো বের করে রাখলো। না না না, দলের দায়িত্ব মানে তার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছেন আপনি অস্বীকার করছেন? সেটা বাংলাদেশের আইনের জায়গায় কি প্রমাণিত হয়েছে? এটাকে বলেন যে বাংলাদেশ আইনে যে কি প্রমাণিত হয়েছে? আপনি অস্বীকার করছেন? আমি কি অস্বীকার করি নাই তো, আমি তো বলছি যে আপনি বলেন যে একটা প্রমাণ চেয়েছিলাম, আমি দিলাম। না না, আপনি আমাকে বলেন যে এই আইনের যে জায়গাটা বললেন যে সে দুর্নীতিগ্রস্ত হয়েছে বা আসিফ মাহমুদের পিএস কে সরিয়ে রাখলো কেন? তাকে কি কে সরাইছে? সরায়নি। কে সরাইছে ভাই? তাহলে গেল কেন সে? কি মানে আপনি আমাকে মূল কাহিনীটা বলেন, কে সরাইছে বলেন। আপনি তো এইসব কিছু মানে কিছু পোর্টাল আছে না, কিছু পোর্টাল, দুইজনের তো এনআইডি স্থগিত আছে তাই না? আনোয়ার টিভি আছে না, আনোয়ার টিভি, তারপরে যে যমুনা টিভির গাজী সালাউদ্দিন তানভীর এবং আসিফ মাহমুদের পিএস, এই দুইজনের এনআইডি স্থগিত আছে। কেন স্থগিত করলো? কে স্থগিত করছে? দুদক স্থগিত করছে। তারপরে নেক্সট কি হইছে? কি হইছে বলেন আপনি। আপনি বলেন, আপনি তো সব জানেন। আপনি তো স্থগিত করে রাখছে, নেক্সট কি হতে হবে? নেক্সট না বিচার করলো না কেন? বিচার করলো না কেন তাহলে? করলো না, বিচার করে না কেন করলো না? আপনাদের হাতে ক্ষমতা, বিচার করবে কিভাবে? আপনাদের হাতে ক্ষমতা। আমাদের হাতে কাদের? আপনাদের হাতে ক্ষমতা না, মানে কাদের সেটা একটু বলেন। আপনাদের হাতে। আপনাদের মিন্স কাকে বলছেন? আপনার এনসিপি, আপনার নাগরিক কমিটি, আপনার এনসিপির হাতে এত ক্ষমতা যে বিভিন্ন মানুষ দুর্নীতি করে বেড়াচ্ছে, সেগুলো অভিযোগ আসার পরে সেগুলো আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে না? কোথায় আটকে যাচ্ছে বল? আটকে তো আছে। দুদক গ্রেফতার, দুদক কি এনসিপি চালায়? আপনাদের রিয়াদ গ্রেফতার হলো না? আমাদের রিয়াদকে এই যে গুলশান চাঁদাবাদের জন্য গ্রেফতার। সেই রিয়াদ কোন দল করে? আপনাদের দল করে। এনসিপি করে? এনসিপি করে না। কোথায় আপনি একটা ইয়া দেখান তো, কোন কমিটিতে আছে? সে ইয়াক পড়ে যে কি আপনাদের দলের নাম কি? আমজনতা পার্টি করে। আমজনতা পার্টি বলে? দেখেন আপনি এখন আমার সামনে মিথ্যা কথা বলে আমাকে মিথ্যা। না না না, আপনি যেভাবে বলছেন যে এনসিপি করে, সেটা করে না। আপনি দেখান যে কোথায় কোন কমিটিতে আছে। এনসিপি তো করে। সে কোথায় কোন কমিটিতে আছে ভাই? তারপরে ওই যে অপু, ও তো এনসিপি দিত। সেটা আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম এনসিপি। তার নিশ্চয়ই একটা ডকুমেন্টেড ফাইল আছে, সে অমুক থানা বা অমুক জায়গায়। আমাকে একটা লিস্ট দেখান। আরে বাবা, সে তো আপনি কি অস্বীকার করছেন তারা এনসিপির অন্তর্ভুক্ত না? না, ডেফিনেটলি তারা অন্তর্ভুক্ত না এনসিপি। যাক, এটা দেশের মানুষ জানলো যে রিয়াদ, তারপরে এই যে এরা এনসিপির অন্তর্ভুক্ত না। আমি তো ভাই, আমি তো আপনাকে এই যে আরেকটা মেয়ে তমা, আমি তো আপনাকে ন্যাশনাল মিডিয়াতে তমা গ্রেফতার হলো। তমা আপনাদের সংগঠনের না ভাই? আমি আপনাদেরকে ন্যাশনাল মিডিয়াতে বলছি,
উনি যেগুলো এরকম আস্তে আস্তে উনি কে এটা কে আপনি বলেন, আমি তো বলতেছি যে আপনি বলছেন কমিটিতে আমি কতগুলো দেখলাম আমাকে আপনাদের এই যে আপনাদের একটা ছেলে সে হলো তারেক, আমি একটু ভাই, সারা জীবিত মানুষকে মৃত দেখায় তারেক ভাই, এবং মামলার টাকা তুলে খায়। তারেক ভাই, একটা দেখান তারেক ভাই, এটা আপনার লাইভ শোনা যে আপনি এরকম কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন। রাজনৈতিক বলছেন শিষ্টাচার একটা, শুনেন, বলছেন না। রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে, এটা একটু শিখতে হবে। কিছু রাজনৈতিক মানে নরমস আছে, এনসিপি এটা একটু আপনাদের শিখতে হবে। অন্যদেরকে আমরা শিখাচ্ছি না, আপনি নিজের থেকে একটু শিখেন। সারা যখন পাশের বক্তা আপনাদের আচরণ, যখন পাশের বক্তা কথা বলে তাকে একটু সুযোগ দিন, তারপরে আপনারা বলুন। তারেক, আমরা একটু সাইফের কাছে একটু জানতে চাই, আপনার কাছে আসবো আমি। আচ্ছা। তো সাইফ, তারা জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাই, মামলা করে টাকা খায়, এইরকম গেস্ট চিন্তা করতে পারে। ঠিক আছে, আবার আপনাকে বলে মিথ্যা বলছে। ওকে, আপনি আপনার কথা পরে বলেন, আমি পরে সময় দিচ্ছি আপনাকে। আগে সাইফের কথা শুনে আসি যে এই দঙ্গলবাজির দায়টা নিবেন কিনা আপনারা। না, তার আগে একটু বলেন যে আমার কথা শুনে যেন কেউ ইন্টারাপ্ট না করে। ঠিক আছে, জি, উনি বলেন। দেখেন, উনি যেসব নামগুলো বললেন, আমি কিন্তু বারবার বলছি যে উনি একটু প্রমাণ দেখাক যে এটা আসলে কোন কমিটিতে আছে, তাই না? ওরা তো কোনো কমিটিতে নাই। তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই উনিরাও আন্দোলন করছে, বিএনপিরা আন্দোলন করছে, জামাতরা আন্দোলন করছে। এখন কে ওই ব্যানারটাকে বেঁচে খাচ্ছে, সেটা সব দায়ভার কেন এনসিপি নিবে? এনসিপি সব দায়ভার নেওয়ার জন্য কি বসে আছে? না, মানে সব উপদেষ্টারা ইয়া করবে যে পরিকল্পনা উপদেষ্টা। আপনি ইসেতে সার্চ দেন, গুগলে সার্চ দেন, কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলছেন যে তাদের তো বন্ধু বান্ধব, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা তো বন্ধু বান্ধব। তারা কোনো একটা আড্ডায় উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করছেন, যখন এই যে ভিসি শিক্ষাঙ্গনে যে নিয়োগগুলো হচ্ছিল, যে আপনি কিছু নাম দেন। তো সেই জায়গায় উনি কিছু নাম দিয়েছে, মানে এটার একটা আলাপচারিতা আছে। তো এই যে এই ছোট ছোট কনভারসেশনে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে বিএনপি এর দলীয়করণগুলো করছে এবং কিভাবে আসলে প্রশাসনিক জায়গা থেকে দুর্নীতির জায়গাগুলো চর্চা হচ্ছে। সেই জায়গাগুলো একটা প্রসঙ্গ উল্লেখ না করে এই তারেকরা হচ্ছে যে সারাদিন বসে মিথ্যা ভুল তথ্য মানুষকে দিয়ে যাচ্ছে। এবং উনি বললেন যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুনতে, যে আসিফের পিএস এত হাজার কোটি টাকার দুর্নীতি করছে, ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওকে কিন্তু দল থেকে, মানে ওদের চাকরি থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি। এটা কিন্তু মানে লিখিত আছে, আপনারা নিউজে দেখতে পারবেন। আপনারা সচিবালয়ের অফিসিয়াল ডকুমেন্টগুলো দেখেন, তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি, সে নিজে থেকে পদত্যাগ করছে। তো সেই জায়গা থেকে তিনি ওই যার বিরুদ্ধে অভিযোগ আসে, তিনি জানিয়েছেন যে তিনি হচ্ছে সরকারি চাকরি করেন, কারণ এটা তো তার স্থায়ী কোনো ঠিকানা না। এবং যেই সংখ্যায় অ্যামাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আসছে, সেটা কিন্তু দুর্নীতি দুদক কিন্তু প্রমাণ করতে পারেনি। এনসিপি কি এত ক্ষমতাধর হয়ে গেছে এই জায়গাগুলো সব আটকায় রাখবে, যেখানে প্রশাসনিক সব জায়গায় বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গায় আছে? শুধুমাত্র বৈষম্য বিরোধীর দুজন শিখ ছাত্র উপদেষ্টা আছেন এবং তাদের হাতে সব ক্ষমতা। মানে ওনার কথাবার্তা শুনলে এরকম আসলে লাগে। এবং উনি বলল যে এনসিপি মানে দল হিসেবে নাকি সব জায়গায় খুব ফ্যাসিলিটি পাচ্ছে। মানে আমরা এতই ফ্যাসিলিটি পাচ্ছি যে শাপলা মার্কা নিয়ে আমাদের সারাদিন ফাইট করতে হচ্ছে। এবং আমি নিজে মানে এটা জানি যে আমাদের মানে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে আমাদের অফিস বলেন, যেখানে যা ডকুমেন্টেশন যা বলেন, প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে তারা সবকিছু চেক করছে। মানে আমরা ফিল করছিলাম যে ভাই আমরা তো মানে কিংস পার্টি, যেভাবে সবাই বলে, আমরা তো মানে কিংস পার্টি, আমাদের তো আসলে এত লাগার কথা না। তো আমি মানে আমাদের সেন্ট্রাল অফিসে যেদিন ওনারা আসলেন, সেদিন আমরা একদম তড়িঘড়ি করে, যেটা টাইম দেওয়া ছিল 10টার সময়, মানে সব ডকুমেন্ট চেক করছে। মানে এরকম দু একটা ডকুমেন্ট ছিল যে আহ্বায়কের বাসায় ছিল বা দু একজনের বাসায় ছিল, তা আমরা ভাবছি যে এটার হয়তো বা পিডিএফ ফাইল বা এটা দেখালেই হবে, কিন্তু না, ওনারা অরিজিনাল কপি সহ ডিড ডকুমেন্ট, মানে ইচ অ্যান্ড এভরিথিং প্রসিডিউর মেনটেন করে ধরে গেছে। তো এনসিপি এখানে আমার মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জ ফেস করছে। আর ওনাদের যে দল, ওনাদের তো নাম কাওয়াস্তা দল, ওনারা একজনই একটা দলের মালিক, এর বাদে ওনাদের ওই কর্মী সমর্থক সেরকম নাই। কোনো দলে কেউ জায়গা না পাইলে ওনার সাথে এসে যুক্ত হয়, পাশে বসে সারাদিন বসে লাইভ করে, হাসাহাসি করে, মানুষকে তুচ্ছযাচ্ছিল করে। পারলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির নামে একটা কথা বলে দেখাক উনি, এইটা বলার ওনার গাটস নেই, সাহস নেই। বলতে পারবে এই যে এনসিপি, তারপরে উপদেষ্টা দুইজন, এটা ছাড়া তার কাছে আর কোনো জায়গা নেই। তারেকের বিষয়টা না হয় বুঝলাম, আপনি যেটি বললেন যে পারলে বলে দেখা, আপনারা কি বলেন?
আপনারাই বা কি বলেন? আমরা কি মানে কোন ব্যাপারে? মানে এই যে নিশ্চয়ই অনিয়মের বিরুদ্ধে কি বলেন? তারেক রহমানের ব্যাপারে বলি। শুধু তারেক না, আমি তারেক রহমান বা অন্য কারো নামের বিষয়ে বলছি না, যে কোনো অনিয়মের বিরুদ্ধেই তো নিশ্চয়ই বলা দরকার। যে কোনো অনিয়মের ব্যাপারেই বলছি। না, এই যে আমি যেমন একটি অনিয়ম করছে, আমি আমাদের আসিফ নজরুল ইসলাম থেকে শুরু করে যে কারো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা বারবার বলছি যে ইনক্লুডিং ছাত্র উপদেষ্টারা সহ তাদের মানে আয় মানে কি বলে সম্পদের হিসাব নিকাশ জনগণের সামনে উন্মোচন করুক। নাহিদ ইসলাম যখন পদত্যাগ করে এসেছেন, তিনি তার আয়ের উৎস তারপর সবকিছু ডিটেলস কিন্তু দিয়েছেন। আমরা তো বারবার এগুলো দাবি করছি, মানে আসিফ মাহমুদ তারপরে মাহফুজ, ওনাদের তো আলাদা করে দেখার সুযোগ নেই, আমাদের প্রত্যেকের কথা বলছি। যেমন আমরা যে রাজনীতি করতেছি স্বচ্ছ রাজনীতি করতে চাই, আমরা ক্রাউড ফান্ডিং মডেল ওপেন করেছি। আমি একটি উদাহরণ দিতে পারি যে গত সপ্তাহে একটি ফেসবুকের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে ময়মনসিংহের একটি ঘটনা, একজন বৃদ্ধর চুল দাড়ি কেটে দেওয়া হলো এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই যে ঘটনাটির নিন্দা জানিয়েছেন এবং খুবই আলোড়ন তৈরি করেছিল। আপনারা কি এটার কোনো প্রতিবাদ জানিয়েছেন আপনাদের দলের পক্ষ থেকে? আমাদের অফিসিয়ালি তো প্যাড থেকে তো এরকম প্রতিবাদ যায়নি, তবে আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমরা অনেকেই প্রতিবাদ করেছি। কেন দল হিসেবে কি আপনারা এটার নিন্দা জানাতে পারেন না, এটার বিচারের দাবি জানাতে পারেন না? ডেফিনেটলি আমরা দাবি জানাতে পারি, কিন্তু আপনার এটা মনে রাখতে হবে যে আপনি যেখানে আশা করছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে আমজনতার দল মোহাম্মদ তারেক রহমান সমালোচনা করবেন, সেটি চাচ্ছেন, এক্সপেক্ট করছেন, কিন্তু আপনারা এই 100টা ইস্যু হয়, 100টা ইস্যু কি রাজনৈতিক দল হিসেবে এনসিপি অ্যাড্রেস করতে পারে? এনসিপির প্রতিনিধিত্ব যারা করে, হ্যাঁ শুনেন, অবশ্যই করে। এনসিপি যারা প্রতিনিধিত্ব করছেন, এই আমি করছি বা হাসনাত করছে বা নাসির করছে, যারাই করছে, তাদের অ্যাঙ্গেল থেকে তো তারা প্রতিবাদ করছে। আমার দলকে আমি প্রতিনিধিত্ব করি এবং যে বিষয়ে আমি অ্যাড্রেস করছি, তার মানে আমি দলেরকে রিপ্রেজেন্ট করি, সেটার প্রতিবাদ করছি। আলটিমেটলি এটা এনসিপিরই প্রতিবাদ হচ্ছে। এটা যে আলাদা করে যে প্রত্যেক মুহূর্তে, তাহলে তো আমার প্রত্যেক সেকেন্ডে দল থেকে অনেক বিষয় আসলে কথা বলতে হবে। জি, আমরা প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করি, আমরা প্রত্যেকটা বিষয়ে কথা বলি। তারেক রহমান সাহেবের থেকে শুরু করে বিএনপির যত রকম প্রবলেম আমাদের চোখে পড়ে আমরা বলি। আর আমরা শুধুমাত্র মানুষকে মানে নোংরা ভাবে এলিগেশন দেয় এইগুলোর রাজনীতি আমরা তো করতে চাই না। আমরা একটা সুস্থ ধারা রাজনীতি চাই, যেটা আসলে বিগত 17 বছর ধরে চর্চা হয়নি। আমরা প্রবলেম সলিউশন বেসড রাজনীতি করতে চাই, যেখানে আসলে আমরা মানুষকে শোনাতে চাই যে আমরা তাদের জন্য কি করতে চাই, আমরা আসলে জনগণের জন্য কি করছি, এবং আমরা আমাদের সামগ্রিক যে কার্যক্রম সেগুলো তাদের সামনে উল্লেখ করতে চাই, এবং আমরা মাঠে যে তাদের সাথে সেই কন্ট্যাক্টগুলো করি। সারাদিন বসে বসে যদি টেবিল চেয়ারের মধ্যে বসে বসে আমি খালি একজনের গিবতি করে যাই, তাহলে এটা কোনো রাজনীতি হলো নাকি? এই এক দলের নাম সর্বস্ব একটা লোকের এই রাজনীতির ফরম্যাট তো এনসিপি ফলো করবে না। জি, ধন্যবাদ। আমরা একটু মোহাম্মদ তারেক রহমান আপনার কাছে আসতে চাই যে আমি ওই যে সাইফকে যেই প্রশ্নটি করেছিলাম সেটি করতে চাই যে এই যে ভবিষ্যতের ইতিহাসে এই সরকারের আমলটি আসলে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে। উনি আবার কিন্তু আমি আবারও রিপিট করছি যে উনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন, তো তার মুখ থেকে এই কথাটি এসছে, তো আপনার কি মনে হয় যে আসলে আচ্ছা আপনি কি মনে করেন যে এনসিপি যে সামাজিক মর্যাদা নিয়ে তার পথ শুরু করেছিল, তারা সেই সামাজিক মর্যাদায় আছে? সেই সামাজিক মর্যাদায় না থাকলে কেন এই সামাজিক মর্যাদা নষ্ট হলো? দাঙ্গলবাজির কথা বলছেন, এই দাঙ্গলবাজিটা জন্য রিপুটেড কারা? এনসিপি না অন্য কোনো দল? কারা অ্যাকচুয়ালি কারা? গত কয়েকদিনে কারা গ্রেপ্তার হলো? যে রিয়াদের কথা বলছিল পুরোপুরি অস্বীকার করে যাচ্ছে, মুখের সামনে মানে মুখ দিয়ে কথা আটকাতে পারছে না, বলছে আপনি দেখান এনসিপির। কার? বাকশাসের, বৈষম্য বিরোধীর। তো এগুলো তাদের অন্তিকরণ একটা প্রতিষ্ঠান না? তো এগুলো মুখের সামনে অস্বীকার করছে। প্রত্যেকটা দিন মামলা বাণিজ্য করে যাদের চলে, তারা আজকে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে। এটা সুন্দর রাজনীতি? আমি তো বললাম, একটু আগেই দেখালাম যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলার টাকা নিয়ে খাচ্ছে, জুলাইয়ের টাকা নিয়ে খাচ্ছে। এরা আমাদের আপনারা খাচ্ছেন। আপনারা কারা? আপনারা এনসিপি। আপনি তো একটু জাস্ট নাম বলে দেন, আপনারা এনসিপি। আপনি খাচ্ছেন। আপনি প্রমাণ দেন সেটা। হ্যাঁ দিচ্ছি, এই যে প্রমাণ দিচ্ছি। এই যে আপনার হলো কালের কণ্ঠে নিউজ হয়েছে নাকি আনোয়ার টিভি? হ্যাঁ না, কালের কণ্ঠে কেন? আপনারা সবাই আনোয়ার টিভি মনে করেন। আপনি যারা বিবিসি, আপনি লিটারালি আপনারা সবাই আনোয়ার টিভি মনে করেন, আপনারা বিবিসি। সাইফ আপনি যখন বলেছেন তারেক কিন্তু মাঝখানে ইন্টারাপ্ট করেন, ভাই ক্লেম করলো, ভাই আপনি সবাই পাবেন। বারবার ভুল তথ্য দিচ্ছে, এটা তো ক্লেম করলো। এই জায়গাটা আপনি একটু বলা উচিত। আমি দিচ্ছি তথ্য, আপনি তো ভুল দিতে যাচ্ছেন না। দেখেন এই যে এখানে আমি মৃত ব্যক্তি নিয়ে মামলা বানিয়ে আমরা কোথায় করলাম? আপনারাই তো করছেন। বলেন কে করছে, নাম বলেন। এই যে জীবিত শিশু সোহাগকে মৃত দেখিয়ে এই মামলা মোটা অঙ্কের ক্ষতিপূরণ জমি পাওয়ার স্বপ্ন
দেখানো হয় পরিবারকে। সম্রাট জানান সরকার আহত জুলাই যোদ্ধা 30 লক্ষ টাকা ও 4 কাঠা। আপনাদের এনসিপির কোথায় কোন পদে আছে আমি দিচ্ছি আপনাকে, আপনি ধৈর্য ধরেন। আপনার হলো কেরানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাট। আপনি এখন কেরানীগঞ্জের নেতা, এই নামে আমাদের কেউ নাই ভাই। আপনি কেউ নাই, নিউজে দেখাচ্ছি। এই যে আপনাদের মতো আনোয়ার টিভিরা এরকম করে নিউজ বানাচ্ছে, এই তো এগুলো কালের কণ্ঠ, প্রথম আলো, সবাই আনোয়ার টিভি, আপনি হলো বিবিসি। না না ভাই, আপনি আপনি হলো সিএনএন, এএফপি। না না ঠিক আছে, এগুলো ফটকাবাজি করছে, জায়গায় অস্বীকার করছে, এগুলো কোনো কথা নাকি? নিউজ দেখাচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে না, ভরতেছে না মন, কিভাবে ভরাবেন মনেদের? আমাকে একটু বলেন তো আসলে কি ওই ফিরোজ আহমেদ যেটি তারপরে বলতেছে একজনের পার্টি, 2000 কোটা সংস্কার আন্দোলনে আমি উদ্যোক্তা, বারবার বলছে একজনের পার্টি। আমার দলের লোকই মারা গেছে 7 জন, আমাকে বলছে একজনের পার্টি। 100 জনের উপর আমাদের আহত তালিকা রয়েছে, বলছে একজনের পার্টি, অসম্মান করতেছে বারবার। ঠিক আছে, কি বলবো, তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিছো সেই সময় আন্দোলনের হাল ধরছি আমরা। আপনি এরকম শোতে কাউকে তুমি করতে পারেন? আচ্ছা আপনারা ধরেন, আমি সরি, দুঃখিত। না 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 ঠিক আছে, ঠিক আছে। আপনারা যখন আন্দোলন বন্ধ করছেন তখন আমরা আন্দোলনের হাল ধরেছি। আপনার থেকে এরকম আচরণ আমরা এক্সপেক্ট করি, আপনি বলেন। ঠিক আছে, হাল ধরেছি। আপনি বারবার বলছেন একজনের পার্টি। আমার পার্টি যদি একজনের সংস্কার আন্দোলনে কেউ যদি মানে সাপোর্ট করে, সেটা ছিলেন আপনি। মানে নুরুল হক নূর থেকে শুরু করে তাদের কাছ থেকে শুনেন, আমরাও কোটা সংস্কার আন্দোলনেই ছিলাম, সামনের সারি থেকে ছিলাম। সামনের কোন সারিতে ছিলেন আপনি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, সেই সময় যখন নুরুরা আর সামনে আসতে পারছিল না, সেই সময় আমরা 10-12 থেকে 15 জন এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছি। কোথায় নেতৃত্ব দিয়েছেন দেখেন? এটা নাকি আমরা ছবি নিয়ে বসে আছি নাকি? আপনার মোবাইলে আপনার ছবি থাকবে না? তারেক আমরা একটু আলোচনায় ফিরি। 18 সালে কোটা আন্দোলন নিয়ে ভাই ওনার সাথে আমাকে ডাকছেন, তারেক আমরা একটু আলোচনায় থাকি। কি অসম্মান করছে এভাবে, একজনের দল বারবার বলছে। মানুষ, আমার দল একজনের যদি হয়, আমার কথাটা আপনি কি মিথ্যা প্রমাণিত করেন দলিল দিয়ে, তথ্য দিয়ে? আপনি সত্য কথা বলেন ভাই, একজনের দল, আপনি সত্যতার সাথে সত্য কথা বলেন। তারেক আমাকে বলেন তো যে এই যে ফিরোজ আহমেদের কথা বলছিলাম, উনি কিন্তু আজকে বলেছেন যে সরকার তার দলের নাহিদ আমার হাতে কর্মী হয়েছে, এগুলো কি বলে? ওকে, সেটি হতেই পারে, সেটি হতেই একজনের দল, সেটি হতেই আপনি কার কর্মী ছিলেন? আমি আন্দোলনের উদ্যোক্তা ছিলাম। আপনি তো ভাই আমাদের মহান নেতা। আপনি দেখেন উইকিপিডিয়ার 2018 সালে কোটা আন্দোলনের সংগঠক দেখেন, আপনি অনেক মহান নেতা ভাই। সাইফ আমাকে যদি একটু সুযোগ দিতেন তাহলে আমি একটু তারেককে একটি প্রশ্ন করতাম। ছোট কর্মীদের যে তারেক আমাকে একটু বলেন তো যে ভোটে জিতে আসতে চাইলে পরের সরকারগুলো যেই বন্দোবস্তকে আর বদলানোর কথা কল্পনাও করতো না, হ্যাঁ, সেই জায়গাটায় এই সরকার আমলাদের জন্য গাড়ি কিনবে, শিক্ষকদের বেতন দিবে, প্রশিক্ষণ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবে, মানে সম্পদ কোন জায়গায় কাজে লাগাবে সেই ওয়াদা করতে দেশের রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার বাধ্য করতে পারত। কিন্তু এই সরকার সেই পুরনো সরকারকেই ফলো করছে এই সমস্ত ক্ষেত্রে। তো সেই প্রসঙ্গেই বলেছেন যে বর্তমান সরকারটা আসলে যেই সুযোগটি পেয়েছিল গত 14 মাসের, তারা সেই সুযোগটি নষ্ট করেছে। তো আপনার কি মনে হয় তারেক, আমরা ব্যক্তিগত আক্রমণে আর না যাই? না দেখেন, সংস্কারের বিষয়ে আমরা হলো এই সরকারের এমন কিছু মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি যাদেরকে আমরা চিনতাম না। আমাদের শুকরিয়া যে আমরা বেঁচে আছি, জেলখানাতে আল্লাহ করছিলাম, আল্লাহ কোনোভাবে এখান থেকে বেঁচে ফেরাও। হ্যাঁ, রিমান্ড থেকে 5 আগস্টের আগে, হ্যাঁ 5 আগস্টের আগে, ঠিক এক্স্যাক্টলি 5 আগস্টে যখন মুক্তি হলাম, মুক্ত হওয়ার আগেও চিন্তা করছিলাম যে আল্লাহ দেশকে তুমি বাঁচাও, কোনোভাবে বাঁচালেই হলো। ঠিক আছে, তো এই আমরা বেঁচে আসছি, এটা আমাদের বোনাস। কিন্তু সরকারের যখন মূল্যায়ন আমরা করি, এই সরকারের দায়িত্বে যারা আছে, এক্স্যাক্টলি এই সরকারগুলো, এই প্রতিনিধিগুলো যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধি থাকতো সরকারের, তাহলে কি তারা অ্যাডজাস্টেবল হতো না? মানে কি ক্রাইটেরিয়ার কারণে আমরা এই সরকারের প্রতিনিধিদেরকে স্পেশাল বলবো যে তারা গণ অভ্যুত্থানের ক্যারেক্টার ধারণ করে? যেমন আমরা রেজওয়ানা ম্যাডামকে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনেক প্রোগ্রামে আমরা দাওয়াত দিছি। ঠিক আছে, বলছে আমার এই অসুস্থ, আমার এই প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম আছে, জীবনের দায়িত্বকে একদিন আমরা আনতে পারিনি। ঠিক আছে, উনি ওনার স্বামীর যে ডিজাপিয়ার হলো, একটা জিডি পর্যন্ত করে নাই। ঠিক আছে, উনি আসা এই সরকারের দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কি কারণে ফারুকী সাহেবকে স্পেশাল ক্যারেক্টার নেব যে তিনি আমাদের এই গণ অভ্যুত্থানের, ওনার ওয়াইফকে দিয়ে উনি শেখ মুজিবের ছবি করাইছে না,
কি কারণে? এই লোকগুলো তো আওয়ামী লীগের সাথে অ্যাডজাস্টেবল ছিল, সেখানে কোপ করেছিল, তাই না? আপনি এই ধরনের একটা ক্যারেক্টারওয়ালা সরকারকে প্রত্যাশা করছেন তারা সংস্কার করে দেবে, বাট জনগণ তাদের ভোট দিয়ে একটা সরকার বানাবে, সেই সরকারের উপর আমাদের বিশ্বাস নাই যে সেই সরকার সংস্কার করতে পারবে। এক্স্যাক্টলি যাদেরকে আমরা চিনি না তারা সংস্কারের জন্য বিশ্বাসযোগ্য, আর যাদেরকে আমরা চিনি ট্রাস্টেবল, জনগণ কম্পিট করবে, খারাপ মানুষ নির্বাচিত হবে। তো তাহলে অনেকগুলো খারাপ মানুষের মধ্যে অপেক্ষাকৃত যে ভালো সেই তো নির্বাচিত হয়েছে, তার আমার ভয় নাই। কিন্তু এই অপরিচিত মানুষগুলো আপনার যাদের বাংলাদেশের নাগরিক অনেক, তাদের উপর আমার ট্রাস্ট রাখতে হবে, এরা আমাদের এগুলো সুন্দর বানাই দেবে। জি জি, ধন্যবাদ। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে কিন্তু একই জিনিস জানতে চাই যে আসলেই কি এই সরকার তার সুযোগটি নষ্ট করেছে? যে সুযোগটি, এরকম ম্যান্ডেট নিয়ে কিন্তু বাংলাদেশে আর কোনো সরকার আসেনি। 8ই অগস্ট 2024 এই সরকার যে দায়িত্ব নিয়েছিল, তখন যেই ম্যান্ডেটটি তারা জনগণের ম্যান্ডেট পেয়েছিল, কোনো নির্বাচনের মাধ্যমে না, হ্যাঁ, সেই ম্যান্ডেটটি তারা কি আসলে নষ্ট করলো? হ্যাঁ, ডেফিনেটলি নষ্ট করেছে। তবে এখনো কিঞ্চিত কিছুটা সুযোগ আছে যেন মোটা দাগে আমরা এই কথাগুলো না বলতে পারি, সেটা তাদের কাছে এখন একটা সুযোগ আছে। তবে আমি মনে করি যে আসলে মোটা দাগে কি যে কাজে লাগানো যেতে পারে সামনের দিন। মানে ধরেন যে সংস্কার নিয়ে আমরা এত কথা বলি, মানে আসলে সংস্কার কি হয়েছে আসলে 1-1.5 বছরে? ওনাদের কিছু সংস্কার হয়তো বা নিজেদের পার্সোনাল বেনিফিটের জায়গা তৈরি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের কি কোনো অন্যরকম কোনো চেঞ্জ এসছে কিনা? কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের ফ্যাসিলিটেট তারা করতে পেরেছে হয়তো। তো এইটা তো মোটা দাগে সংস্কারের ডেফিনেশন আমরা মনে করি না। তো আমরা যেই ক্রাইটেরিয়াগুলা সেট করেছিলাম, যেটা আসলে জনগণের চাওয়া ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল, সে অনুযায়ী তো কেউ কোনো কাজ করতে পারেনি। এই যে উনি যথার্থ বলেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী, রিজন আপা থেকে শুরু করে এরকম অনেক মানুষই আছেন যারা আসলে মানে যে সুযোগটা আসলে তাদের ছিল জনগণকে আসলে সার্ভ করার, সেটা তারা আসলে মানে খুঁয়ে ফেলেছে। এবং এই অনেকের বিরুদ্ধে তো অভিযোগ আছে তারা আসলে ক্যাপাবলই না। হ্যাঁ, ডেফিনেটলি অনেকের বিরুদ্ধে অভিযোগটা আছে যে তারা আসলে সেই ক্যাপাসিটি অনুযায়ী বা ক্যাপাবিলিটি অনুযায়ী আসলে কাজও করতে পারে নাই বা যোগ্যতা অনুযায়ী করতে পারে নাই। আসলে সমস্যা হয়েছে কি যে আমাদের ক্ষেত্রে পরিবর্তন করার সুযোগ ছিল, সেই পরিবর্তনটাও কিন্তু সমস্যা হয়েছে। দেখেন যে মানে আওয়ামী লীগ, মানে আমি আবারও দলীয়করণের কেন কথাটা বলছি, আপনি যদি মানে কালচারাল সেক্টরটা দেখেন, পুরাপুরি দলীয়করণ করা হয়েছে। মানে এমন কোনো নায়ক নায়িকা নাই, লেখক নাই, প্রডিউসার থেকে বড় সবাই দেখি যে মানে আওয়ামী লীগের করে ফেলা হয়েছিল। তো এই জায়গাগুলো তো কিছু সৃষ্টিশীল, তারপর ক্রিয়াশীল এরকম কিছু মানুষজন, কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু গতি পেয়েছিল কালচারাল অঙ্গনের লোকজন যখন আমি সেটাই বলছি, একটু আমি শেষ করতে দেন। তো মোটা দাগে 70 to 80% এরকমই মানুষ ছিল যারা আসলে আওয়ামী লীগকেই মানে বন্দনা গায়, পা 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 পা। তো কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ যারা ছিল, তারা রিভলভ করলো, তারা আসলে অভ্যুত্থানে কিন্তু সেই স্পিডটা দেখালো। শিক্ষকদের মধ্যেও একটা মোটা অংশ ছিল আওয়ামী লীগের, কিছু অংশ ছিল বিএনপির, যারা আসলে সবসময় অনেকভাবে ওনাদের দ্বারা আসলে নিগৃহীত হয়েছে এবং তারা তাদের মতো করে আসলে ফাংশন করতে পারেনি। আমি দেখেছি আমার ডিপার্টমেন্টের অনেক শিক্ষক যারা বিএনপি বন্ধু ছিল বা এরকম, তারা অনেকভাবে নিগৃহীত হয়েছে। সেক্ষেত্রে কিছু মানে 20-30 জনের একজন মানে কিছু শিক্ষক তারা সামনের থেকে যখন নেমে আসলো, তখন কিন্তু এই সাহসটা কিন্তু খুব সঞ্চারিত হয়, মানে অন্য মানুষের মধ্যে প্রভাবিত হয়। তো আমরা দেখেছি তখন আস্তে আস্তে সাধারণ মানুষের মধ্যে জিনিসগুলো প্রভাবিত হয়েছে, যখন একজন সাংস্কৃতিক কর্মী নেমেছে। এবং আমাদের কাছে মানে ইয়াগুলা খুব কম, আমাদের রিসোর্স অনেক কম, কারণ যে হারে দলীয়করণ করা হয়, মানে আমাদের একটা মোটা দাগের মানে শিক্ষার্থীদের একটা অংশ কিন্তু দেশের বাইরে চলে যায়। তারা দেশের পলিটিক্সটাকেও ভালোবাসে না, কারণ এই যে এইসব নোংরামিগুলো যে হয়, এগুলো তো তাদের কাছে পছন্দ না। তো 17 বছর ধরে তারা একরকম নোংরামি দেখেছে, তো তারা সেফ ফিল করে যে আমরা বাইরে চলে যাব, ওইখানে আমাদের লাইফ সেট করবো, দেশে আসলে সম্ভাবনা নাই। কিন্তু আমরা চাই যে আমরা নতুন করে যেন সম্ভাবনাটা তৈরি হয়, কারণ এই যে এখন রিসোর্স নেই, হয় আমার বিএনপি পন্থী কারোর সাথে নেগোসিয়েশন করে আমাদের সেট আপগুলো ঠিক করতে হবে, নাহলে জামাতপন্থী। তো এই দলের বাইরে আমি কোনো লোক খুব বেশি পাওয়া কঠিন। এবং আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের মানুষজন তো ধরেন সর্বোচ্চ 35 ম্যাক্স 40 এই এজের মানুষগুলা। তো একটা মানুষ ওই দায়িত্ব পেতে হলে তাদের আরো বড় হতে হয় বা ক্রাইটেরিয়াগুলো আরো ফুলফিল করে যেতে হয়। তো সেই জায়গায় আমি মনে করি যে এখনই সুযোগ এই নতুন করে যেন কোনো প্রতিষ্ঠান দলীয়করণ না হয়,
আপনি ধরেন বিএনপিতে ভোট দিতেই পারেন, এটা আপনার একটা রাইট, কিন্তু আপনার কাজের দ্বারা যেন বিএনপি আলাদা করে কোনো ফ্যাসিলিটেশন না পায়, বা আপনি ধরেন এনসিপি কে ভোট দেন, এনসিপি যেন আলাদা করে কোনো ফ্যাসিলিটেট না হয়, এটা আমাদের মূলত চাওয়া।